হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকের আলোচ্য বিষয় থাকছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন বিচিত্রা বই রয়েছে সেই বইয়ের ভূগোল বিষয়ের অধ্যায় নম্বর 5 ভারত রয়েছে। সেই ভারত বিষয়ের বা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অবস্থান, প্রশাসনিক বিভাগ। এই টপিক থেকে যতগুলি এমসিকিউ, এসকিউ, শূন্যস্থান এবং শুদ্ধ অশুদ্ধ অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তার 100% সঠিক উত্তর বলা হবে। এই প্রশ্নগুলি শুধু মাধ্যমিক পরীক্ষার জন্য নয়, ভারতবর্ষে যত সমস্ত পরীক্ষা হয়ে থাকে এই প্রশ্নগুলি হুবহু সেই চাকরির পরীক্ষাগুলিতে কমন এসে থাকে। তো দেখতে থাকুন। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো 30টি, 29টি, 28টি নাকি 27টি। তো আমাদের এখানে আলোচ্য উত্তর হচ্ছে 28টি। 2014 সালের 2 জুনে আরেকটি নতুন নবগঠিত রাজ্য তেলেঙ্গানা যুক্ত হয়েছিল। তারপর রাজ্য হয়েছিল 29টি, কিন্তু 2023 সালে আবার একটি রাজ্যকে বাদ দেওয়া হয়, জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর কারণে আবার অঙ্গরাজ্য 28টি হয়। তো এখানে আমাদের আলোচ্য উত্তর হচ্ছে 28টি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে তেলেঙ্গানা থেকে নাকি জম্মু কাশ্মীর নাকি উত্তরাখণ্ড নাকি ঝাড়খণ্ড থেকে। তো আমাদের এখানে লাদাখকে যে পৃথক করা হয়েছিল তা জম্মু কাশ্মীর থেকে। তারপরে অনুরূপভাবে অথবা প্রশ্ন দিয়েছে ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি, কাশ্মীর, পুদুচেরি নাকি লাক্ষাদ্বীপ। তো আমাদের এখানে আলোচ্য উত্তর হচ্ছে কাশ্মীর। ঠিক সেমভাবে অনুরূপ প্রশ্নে বলা হয়েছে ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো লাদাখ নাকি চণ্ডীগড় নাকি দিল্লি নাকি দমন ও দিউ। তো আমাদের এখানে আলোচ্য উত্তর এটারও সেম উত্তর লাদাখ। দেখুন 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা, ভূপ্রাকৃতিক সাদৃশ্য, খাদ্যের সাদৃশ্য নাকি অর্থনৈতিক কাজের সাদৃশ্য। তা আমাদের রাজ্যগুলোর পুনর্গঠনের যে মূল ভিত্তি ছিল তা ছিল ভাষা। তারপরে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের উত্তরতম স্থান হলো ইন্দ্রা পয়েন্ট, ইন্দ্রাকল, থাঙ্গু নাকি কিবিথু। তো আমাদের উত্তরতম যে স্থান তা হলো ইন্দ্রাকল। যদি আমাদের দক্ষিণতম শেষ বিন্দু বলতো তাহলে হতো ইন্দ্রা পয়েন্ট এবং কিবিথু হলো পূর্বতম লাস্ট বিন্দু। তারপর ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো কন্যাকুমারিকা, কিবিথু, ইন্দ্রা পয়েন্ট না গুহার মোটার। তো আমাদের দক্ষিণতম শেষ বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। আর যদি মূল ভূখণ্ড বলতো তাহলে কন্যাকুমারিকা হতো। তারপর বলেছে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো নিরক্ষরেখা না মকরক্রান্তি রেখা না মূলমধ্যরেখা না কর্কটক্রান্তি রেখা। তো আমরা জানি ভারতের যে মাঝখান দিয়ে বা মাঝ বরাবর গেছে তা হলো কর্কটক্রান্তি রেখা। তারপর বলা হয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে তা 1947, 1953, 1956 না 1960। তো রাজ্য পুনর্গঠন কমিশন আইন গঠিত হয় 1953 সালে আর কার্যকরী হয়েছিল 1956 সালে। যদি এই জায়গায় কার্যকরী দেওয়া হতো তাহলে উত্তর হতো 56, যখন কমিশন গঠিত বলা হয়েছে তো উত্তর হবে 53। তারপর 8 নম্বর প্রশ্নে প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ। তো তেলেঙ্গানা যে রাজ্য লাস্ট গঠিত হয়েছিল 2014 সালের 2 জুন তা হলো অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড় নাকি গোয়া। তো ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। অনুরূপভাবে সেম বলা হয়েছে 2014 সালে গঠিত রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ নাকি গোয়া নাকি তেলেঙ্গানা নাকি নাগাল্যান্ড। তো আমরা জানি 2014 সালের জুন মাসের 2 তারিখে যে রাজ্যটি গঠিত হয় তার নাম হচ্ছে তেলেঙ্গানা। তারপর অনুরূপভাবে সেম প্রশ্ন দিয়েছে তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য, শুদ্ধ না অশুদ্ধ। তো আমরা জানি ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা, তাহলে শুদ্ধ। এটা 2017 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। এবার পরের পেজে আমরা দেখি কি বলেছি।
বলা হয়েছে বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 5টি, 9টি, 8টি না 13টি। তো বর্তমানে ভারতে যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তা হলো 9টি। এই প্রশ্নটা নিয়ে কনফিউজে পড়বেন না, কারণ 2023 সালে আমাদের যে জম্মু কাশ্মীর রাজ্য ছিল তাকে বাদ দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে, একদিকে জম্মু কাশ্মীর, একদিকে লাদাখ। তো লাদাখ হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। তো আমাদের আলোচ্য উত্তর হচ্ছে 9টি। তারপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন, 38তম প্যারালাল। তো ভারত আর পাকিস্তানের যে সীমারেখা তার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। আর ম্যাকমোহন লাইন রয়েছে চীনের মধ্যে, ভারত চীনের মধ্যে। ডুরান্ড লাইন রয়েছে ভারত আফগানিস্তানের মধ্যে। মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত 10 ডিগ্রি চ্যানেল নাকি পক প্রণালী, নাকি 9 ডিগ্রি চ্যানেল, না সমব্রেডো চ্যানেল। তো আমাদের আলোচ্য উত্তর হচ্ছে পক প্রণালী। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে রাস্তাটি রয়েছে তার নাম হচ্ছে পক প্রণালী। মনে রাখবেন। তারপর নেক্সট প্রশ্নে বলা হয়েছে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হলো সিকিম, গোয়া, ত্রিপুরা, মিজোরাম। তো ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হচ্ছে গোয়া, আর বৃহত্তম অঙ্গরাজ্যের নাম হচ্ছে রাজস্থান। তারপর স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। তো আমাদের স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। মনে রাখবেন। ইন্দিরা পয়েন্ট এর পূর্ববর্তন নাম হলো ইন্দ্রাকল, পিগম্যালিয়ন পয়েন্ট, নাকি কন্যাকুমারিকা অন্তরীপ, না বসুধার ধবল শীর্ষ। তো আমাদের আলোচ্য উত্তর হচ্ছে পিগম্যালিয়ন পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের যে আগে নাম ছিল তার নাম ছিল পিগম্যালিয়ন পয়েন্ট, পরবর্তীতে নাম হয় ইন্দিরা পয়েন্ট। ভারতের পূর্বতম স্থান হলো গুহারমোতার, নাকি কিবিথু, নাকি ইন্দ্রাকল, না ইন্দিরা পয়েন্ট। তো ভারতের পূর্বতম স্থান হচ্ছে কিবিথু। গুহারমতি হচ্ছে পশ্চিমতম গুজরাটে রয়েছে, আর কিবিথু রয়েছে অরুণাচল প্রদেশের লাস্ট। ইন্দ্রাকল জম্মু কাশ্মীরে রয়েছে, আর ইন্দিরা পয়েন্ট আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিচে রয়েছে। তারপর ভারতের নবগঠিত রাজ্যটির রাজধানী হলো অমরাবতী, না বিশাখাপত্তনম, না হায়দ্রাবাদ, না বেঙ্গালুরু। যে ভারতের নবগঠিত রাজ্য তেলেঙ্গানা, সেই তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। আর বর্তমান অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে অমরাবতী। মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার চাকরির পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে এই প্রশ্নটি। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত তেলেঙ্গানা, কর্ণাটক, বঙ্গোপসাগর, তামিলনাড়ু। তো তেলেঙ্গানা পূর্ব দিকে নেই, এটা রয়েছে উত্তর দিকে। কর্ণাটক নিচে রয়েছে, বঙ্গোপসাগর রয়েছে আমাদের ডান দিকে। তাহলে ডান মানে আমাদের পূর্ব সাইড, সেই পূর্ব সাইডে রয়েছে বঙ্গোপসাগর। তো অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর। ভারতের কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমারেখা। ভারত এবং কাশ্মীর, প্রশ্নটা বুঝবেন। ভারত এবং ভারতের যে কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমারেখা রয়েছে, আমরা একটু আগে জেনেছিলাম ভারত পাকিস্তান র্যাডক্লিফ লাইন, কিন্তু যখন পাকিস্তান অধিকৃত সীমারেখার নাম বলেছে তখন কিন্তু পরিবর্তন হবে। ডুরান্ড লাইন, নাকি র্যাডক্লিফ লাইন, নাকি ম্যাকমোহন লাইন অফ কন্ট্রোল, মানে এলওসি। তাহলে বলা হচ্ছে কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত যখনই বলবে তখন এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল উত্তর হবে। তারপরে ঠিক জোড়াটি নির্বাচন করে চিহ্নিত করা। বলা হয়েছে ক নম্বরে বলেছে লাদাখ কি অঙ্গরাজ্য? না, লাদাখ একটি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, হ্যাঁ হতে পারে। তারপরেরটাতে কি বলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঙ্গরাজ্য? কখনো নয়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটি কেন্দ্রশাসিত অঞ্চল। হরিয়ানা কেন্দ্রশাসিত অঞ্চল। হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা দিলে তাও মানা যেত, কিন্তু দেয়নি বলে এটাও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর খ, পুদুচেরি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। তারপরে সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে এমন অঙ্গরাজ্যটি হলো পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, নাকি মহারাষ্ট্র। তো সর্বাধিক ভারতে যে একটি অঙ্গরাজ্য রয়েছে, সেই অঙ্গরাজ্যের বিভিন্ন ভারতের যে প্রতিবেশী অঙ্গরাজ্যগুলি রয়েছে তাকে স্পর্শ করে রয়েছে, তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। মনে রাখবেন, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, তারপরে আমাদের এদিকে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, এরকমভাবে যতগুলো রাজ্য রয়েছে সব থেকে বেশি টাচ করে রয়েছে উত্তরপ্রদেশ। তারপরে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো দমন ও দিউ, চণ্ডীগড়, পুদুচেরি, নাকি লাক্ষাদ্বীপ। তো আমাদের এখানে আলোচ্য উত্তর হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ।
মাত্র 32 বর্গ কিমি জুড়ে এই কেন্দ্রশাসিত অঞ্চলটি রয়েছে। আর লাদাখ হচ্ছে সবথেকে বড়, যা প্রায় 59,000-এর উপরে রয়েছে। তো মনে রাখবেন। তারপরে অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে 1 নম্বরে, সেগুলি দেখি। কি বলা হয়েছে 1 নম্বরে, কোন রেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে? তাহলে ভারত ও চীনের যে সীমানা নির্ধারণ করে তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। মনে রাখবেন 1962 সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়। সেই সময় থেকে ভারত ও চীনের মধ্যে যে লাইনটি বা সীমারেখাটি নির্ধারণ করা হয় তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন? তো 10 ডিগ্রি চ্যানেল দ্বারা আমাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন। মনে রাখবেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। তারপরে কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী? তাহলে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। তাহলে সেই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী? তো আলোচ্য উত্তর হচ্ছে আমাদের পাঞ্জাব ও হরিয়ানা। ঠিক অনুরূপভাবে এখানে প্রশ্ন দিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দেশ হলো পাঞ্জাব ও হরিয়ানার যুগ্ম রাজধানী। তাহলে চণ্ডীগড়। বুঝতে পারলেন যে চণ্ডীগড় হলো পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। এ পাশে ঘুরিয়ে দেওয়া হলো কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় হলো পাঞ্জাব হরিয়ানার যুগ্ম রাজধানী। যেটাই প্রশ্ন আসুক না কেন উত্তর হবে চণ্ডীগড়। পাঞ্জাব হরিয়ানা থাকলে চণ্ডীগড়, যদি বলে দুটি রাজ্যের রাজধানী যুগ্ম তাহলে হবে পাঞ্জাব ও হরিয়ানা। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? তাহলে একটু আগে আমরা দেখলাম ক্ষুদ্রতম এখানে দিয়েছে, এখানে আবার ওই প্রশ্নটাই উল্টো করে দিয়েছে। তাহলে ভারতের বৃহত্তম হচ্ছে লাদাখ। মনে রাখবেন লাদাখ। লাদাখ হচ্ছে বৃহত্তম। 59,000 প্লাস রয়েছে, 59,000 প্লাস বর্গ কিমি জুড়ে আমাদের রয়েছে লাদাখ যে কেন্দ্রশাসিত অঞ্চল, আর এটি 32 বর্গ কিমি প্রায়। তারপরে কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? সেটা হচ্ছে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই, অর্থাৎ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। সেই মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। আর উত্তর পূর্ব ভারত যদি বলতো তাহলে শিলিগুড়ি হতো। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? তাহলে ভারতের কর্কট ক্রান্তি রেখা যে গেছে তা হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এগুলো রাজ্যের উপর দিয়ে ভারতের কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত 23.5 ডিগ্রি অক্ষরেখার মধ্য দিয়ে। মনে রাখবেন। এবং যদি পশ্চিমবঙ্গ বলতো তাহলে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে কৃষ্ণনগর যে শহর রয়েছে তার উপর দিয়ে গেছে। এই প্রশ্নটা বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং মাধ্যমিক পরীক্ষায় বারবার এসে থাকে। তারপর বলা হয়েছে 7 নম্বর প্রশ্নে ভারত ও আফগানিস্তানের সীমারেখা কী নামে পরিচিত? তাহলে ভারত ও আফগানিস্তান হচ্ছে ডুরান লাইন নামে পরিচিত। ভারতের কোন রাজ্যের 3 দিকে 3টি পৃথক প্রতিবেশী দেশের সীমারেখা রয়েছে? তো আমাদের ভারতের 3 দিকে যে পৃথক প্রতিবেশী দেশগুলি রয়েছে তা হলো পশ্চিমবঙ্গ, আসাম এবং মিজোরাম। এই 3টি দেশের সীমারেখা রয়েছে। কি বললাম? পশ্চিমবঙ্গ, আসাম এবং মিজোরাম। তারপরে শূন্যস্থান পূরণ করে বলা হয়েছে 1 নম্বর প্রশ্নে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ। মূল ভূখণ্ড যখনই বলবে তখন কন্যাকুমারিকা অন্তরীপ। কি বললাম? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম হচ্ছে কন্যাকুমারিকা। তারপরে অথবা দিয়ে দিয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অন্তরীপটির নাম কি বা বিন্দুটির নাম কি? একটু আগেই কন্যাকুমারিকা অন্তরীপ, তাহলে ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু কন্যাকুমারিকা অন্তরীপ। কুমারিকা অন্তরীপ। তারপরে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? 22টি। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের পশ্চিম দিকের শেষ স্থলবিন্দুকে কি বলে? গুহার মতি বা গুহার মতার। গুহার মতি। ভারতের পশ্চিম দিকের শেষ স্থলবিন্দুর নাম হচ্ছে গুহার মতি বলে। অথবা দিয়ে ভারতের পশ্চিমতম স্থান কোনটি? ঠিক শ্যামোত্তর। অনুরূপ প্রশ্ন দেওয়া হয়েছে, তো গুহারমতি সঠিক উত্তর। ভারতের পশ্চিমতম যে স্থান তার নাম গুহারমতি, আর পূর্বতম স্থান কিবিথু। তারপরে 4 নম্বর প্রশ্নে দেখুন ভারত তার ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ থেকে পৃথক রয়েছে ড্যাশ দ্বারা। তাহলে ভারত মহাসাগরের পূর্ব পশ্চিম যে জলভাগ রয়েছে তার দ্বারা মালদ্বীপ পৃথক বা আলাদা হয়েছে। মনে রাখবেন,
ভারত মহাসাগরের পূর্ব পশ্চিম অংশ দ্বারা আলাদা হয়েছে বা পৃথক হয়েছে। তারপরে শুদ্ধ অশুদ্ধে কি বলেছে দেখুন। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। অবশ্যই, তাহলে এটা সত্য, টি দ্বারা প্রকাশ করা হলো সত্য। তারপরে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম মালদ্বীপ। হ্যাঁ, সত্য এটাও। তারপর ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো উত্তরপ্রদেশ। হ্যাঁ, আয়তনের দিক থেকে সর্ববৃহৎ রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ, এটাও সত্য, 2010 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। তারপর ভারতের প্রমাণ দ্রাঘিমা এলাহাবাদের উপর দিয়ে গেছে। হ্যাঁ, উত্তরপ্রদেশের যে এলাহাবাদ শহর রয়েছে তার উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা রয়ে গেছে, যা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্বারা চিহ্নিত করা হয়। তারপরে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয় 1950 সালে। না, এটা মিথ্যা, এটা ফলস, এটাও ফলস। তাহলে এটা কত? 1953 হলে সঠিক উত্তর হতো, তাহলে এখানে 50 দেওয়ার কারণে এটা ফলস। তারপরে মেঘালয়ের রাজধানী হলো গুয়াহাটি। না, এটা ফলস, কারণ গুয়াহাটি হচ্ছে আসামের একটি বৃহত্তম শহর। তাহলে মেঘালয়ের রাজধানী কোথায়? শিলং। মেঘালয়ের রাজধানী হলো জয়পুর, দিসপুর, শিলং, ভূপাল। তাহলে মেঘালয়ের রাজধানী কোথায়? শিলং। গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের রাজধানীর নাম হলো দিল্লি, অথবা ভারতের দেশ শহরকে ন্যাশনাল ক্যাপিটাল বলা হয়। দেখুন, ভারতের রাজধানীর নাম বর্তমান নতুন দিল্লি, কিন্তু এখানে প্রশ্ন অনুসারে কি বলা হচ্ছে? ভারতের রাজধানীর নাম দিল্লি। তাহলে এই উত্তরটা আমরা বর্তমানে ফলস ধরব, কেননা ভারতের রাজধানীর নাম নতুন দিল্লি। সেজন্য বর্তমানে যদি প্রশ্নটা দেয় যে বর্তমানে ভারতের রাজধানীর নাম কি, তাহলে দিল্লি। এখানে যেহেতু ভারতের রাজধানী ডিরেক্ট দিয়েছে, তাহলে এটা সত্য বলে নেওয়া যায়। তারপরে ভারতের দেশ শহর কি ন্যাশনাল ক্যাপিটাল বলা হয়, তাহলে দিল্লি, মনে রাখবেন। এটা কেন সত্য হলো? কারণ দেখুন, এখানে অনুরূপভাবে প্রশ্নটা একসাথে দিয়েছে, তাহলে দিল্লি সঠিক উত্তর। এই জায়গাও আমাদের ন্যাশনাল ক্যাপিটাল মানে আন্তর্জাতিক যে রাজধানী ভারতের, তা দিল্লি নামেই পরিচিত। তারপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরের বলা হয়েছে সার্ক কাকে বলে, এর উদ্দেশ্যগুলি লেখো। তাহলে অবশ্যই সার্কের পুরো নাম জানতে হবে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কি বললাম? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের পুরো নাম। তাহলে সার্কের সদর দপ্তর হচ্ছে আমাদের নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্ক 8টি দেশ নিয়ে গঠিত, 1985 সালে গঠিত হয়েছিল। যদি এর উদ্দেশ্যগুলি আপনাদের ক্লাসের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্ট বক্সে এর উদ্দেশ্যগুলি দিয়ে দেব। আর আপনাদের কাছেও প্রশ্ন থাকলো সার্কের কি উদ্দেশ্য, সার্ক 1985 সালে যে গঠিত হয়েছিল 8টি দেশ নিয়ে, সে 8টি দেশের নাম কি কি, এগুলি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারপর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন দুটি পূর্ববর্তী রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে নবগঠিত উত্তরাখণ্ড ও ছত্তিশগড় সৃষ্টি হয়েছে? 2010 সালের মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। তো আপনাদের কাছে এই প্রশ্নের উত্তরটা জানতে চাওয়া হলো, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি পড়ে জানাবেন। আজকে এ পর্যন্তই। যদি আরও এরকম ক্লাস আপনাদের প্রয়োজন হয়, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে এরকমভাবে সুন্দর করে আপনাদের সামনে নিয়ে আসব। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই।